স্বাগত দেশ বাণিজ্যের আলাপে। আপনাদের সঙ্গে আছি আমি সাদিয়া লাবনী। দর্শক, অর্থনীতির কঠিন হিসেব সহজ আলাপে উপস্থাপন করতেই আমাদের এই আয়োজন। আজ আমাদের সঙ্গে আছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ডক্টর হোসেন জিল্লুর রহমান। সংকটের এই সময়ে আসলে প্রস্তাবিত বাজেট কতটা জনপ্রত্যাশা পূরণ করতে পারলো এবং এর বাস্তবায়ন কতটা সম্ভব, আজকে আমরা এইসব বিষয় নিয়ে আলোচনা করব। ডক্টর হোসেন জিল্লুর রহমান, আপনাকে স্বাগত দেশ বাণিজ্যের আলাপে। ধন্যবাদ। জি, আমরা আগেই বলেছি সংকটের এই সময়ে বাজেট ঘোষণা করেছে সরকার এবং খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু সরকারকে এই বাজেটটা প্রণয়ন করতে হয়েছে। এই বাজেটটা আপনার কাছে কতটা বাস্তবসম্মত মনে হয়েছে এবং আমাদের এই অর্থনৈতিক যে একটা সংকট বা একটা চাপে আছে, সব মিলিয়ে আসলে কেমন হলো বাজেট? না, সরকার তো একটা চাপের মধ্যে এটা করতে হয়েছে, এটা তো সবাই দেখতে পাচ্ছি। চাপটা কিন্তু এক অর্থে আজকের চাপ শুধু নয়, কোভিড সময় থেকে বাংলাদেশের অর্থনীতি একটা সংকটের মধ্যে পড়েছিল। সেখান থেকে পুরোপুরি কিন্তু রিকভারি করেনি। কোভিডের পরপরই আসলো ইউক্রেন যুদ্ধ, তারপরে আসলো আমাদের 24-এর পট পরিবর্তনের পরে আরেক ধরনের অনিশ্চয়তা ছিল, এবং সবচেয়ে সাম্প্রতিক সময়ে ইরান যুদ্ধের যে মধ্যপ্রাচ্যের যেই তেলের উপর যে একটা ধাক্কা দিয়ে, যদিও আশা করি যে এটা শেষ হবে, রিকভার হওয়ার পথেই, কিন্তু এই ধাক্কার মধ্যেই কিন্তু এটা করতে হচ্ছে। আবার এদিকে আপনি যেটা বললেন জনপ্রত্যাশা আছে, এবং এটাও আমাদের বোঝা দরকার যে কিছু প্রাতিষ্ঠানিক দুর্বলতা ধারাবাহিকভাবে কিন্তু আছে। একটি হচ্ছে রাজস্ব আহরণ। প্রতিবারই কিন্তু রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রার নিচে থাকে অর্জনটা। এবারে সেটা আরও হয়তো তীব্র হবে করে। তবে আমি প্রাথমিকভাবে বাজেট সম্বন্ধে কিছু বলতে হলে বলবো, ইচ্ছার জায়গায় দেখতে পাচ্ছি। একটি হচ্ছে যে অর্থনীতির যেন রিভাইভালটা হয়, সেটার একটা প্রচেষ্টা আছে। আর দ্বিতীয়টা হচ্ছে জনগণকে কিছুটা স্বস্তি দেওয়া, খাদ্যপণ্য মূল্যের উপর ভিত্তি করে কিছুটা সামাজিক নিরাপত্তা কর্মসূচিগুলিকে সম্প্রসারণ করে। সো এই ধরনের একটা ইচ্ছাটাও আছে, কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন আপনি যেটা বললেন, বাস্তবায়ন। সরকার বলেছে এটা একটা অন্তর্ভুক্তিমূলক বাজেট, যে বাজেটে সবাইকে, সবার জন্য, প্রতিটি নাগরিকের জন্যই কিছু না কিছু রাখা হয়েছে। আপনার কাছে আসলে কি মনে হয়েছে এবং সবার কাছে সেটা পৌঁছে দেওয়ার যে প্রক্রিয়াটা, সেটা আসলে কেমন হওয়া উচিত? এখন আমি অর্থনীতিবিদ হিসাবে এইটাকে একটা বাজেট প্রণয়নের জন্য হয়তো এটা রাজনৈতিকভাবে একটা ভালো অ্যাপ্রোচ, সবার জন্য কিছু কিছু দেওয়া, কিন্তু বাজেট কিন্তু একটা প্রাতিষ্ঠানিক কৌশল। বরাদ্দ তো বটে, এটা কিন্তু একটা প্রাতিষ্ঠানিক কৌশলও। অর্থনীতিকে কিভাবে পুনরুদ্ধার করা যাবে, আরও গতিময় করা যাবে, ইত্যাদি ইত্যাদি। সো এখানে সবার জন্য দেওয়াটার একটা দিক তো আছে বটে। সেটা হচ্ছে যে আমি যদি মূল্যস্ফীতি কমাতে পারি, সবার জন্য এটা লাভ হবে। শেষ বিচারে আমরা বলতে পারি জনগণ কি চায়। সেইটাই যদি বলি, জনগণ স্বস্তি চায়, অর্থনৈতিক স্বস্তি। জনগণ চায় যে ভঙ্গুর অর্থনীতি একটা দৃঢ়তার পথে আবার দাঁড়াবে, এবং জনগণ এটাও চায় যে বরাদ্দ হোক, যাই হোক, এগুলো বাস্তবায়ন হবে এবং সুশাসনের যে বিষয়টা, এই যে দুর্নীতি, অক্ষমতার জায়গাগুলো, এগুলো অ্যাড্রেসড হবে। জনগণকে বোকা ভাবার কোনো অবকাশ নেই। জনগণকে একটা কিছু ধরিয়ে দিলাম তাতেই তুষ্ট হয়ে গেল, তা নয়। জনগণকে আমাদের সম্মান করতে শিখতে হবে। জনগণ আসলে চায় তার এই মুহূর্তের স্বস্তি, বাট জনগণ চায় অলসো বাংলাদেশের অর্থনীতিটা যেন একটা দৃঢ় পথের উপর দাঁড়াতে পারে, যাতে করে এই মুহূর্তের একটা ভাতা শুধু নয়, ছেলে মেয়ে যে পরিবারের মধ্যে আছে তারা কর্মসংস্থান পাবে। আমাদের যে জ্বালানি নিরাপত্তাগুলো আমরা নিজেদের উপর ভর করে দাঁড়াতে পারবো, শিক্ষা ব্যবস্থা শক্তিশালী হবে, স্বাস্থ্য ব্যবস্থা শক্তিশালী, এগুলো কিন্তু জনগণ চায়। আমরা দেখেছি যে বাজেটে 60টি নিত্যপণ্যের কর কমানো হয়েছে। খুবই ভালো উদ্যোগ, নিঃসন্দেহে ভালো উদ্যোগ। এর আগেও আমরা দেখেছি যে বাজেট পরবর্তী সময়ে জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, এবার এমন কিছু ঘটেনি। 60টি নিত্যপণ্যের মধ্যে চাল, ডাল, আটা, পেঁয়াজ, রসুন সব কিছুই আছে, যেটা নিত্য প্রয়োজনীয় পণ্য। কিন্তু দাম কর কমানোর যে বিষয়টা, ওইটা আসলে কতটা ইমপ্লিমেন্ট হবে, কর কমানো এবং সেটার দাম কমে যাওয়া। এখন বাড়েনি সেটা ঠিক আছে, কিন্তু আরও তো কমার কথা। এটাকে আসলেও বাস্তবায়ন হবে সম্ভব কিনা? আপনি একটা মূল কথায় ধরেছেন। মানে ধরেন কর তো ঘোষিত হচ্ছে, তো কমবেই, কিন্তু
পরবর্তী প্রশ্ন হচ্ছে কর কমলো, কিন্তু জনগণ যখন ওটা কিনবে সেই দামটা কমলো কিনা। এইখানে আমাদের পুরো বিষয়টা রয়ে গেছে, বাজার ব্যবস্থাপনা। এই যে একটা শব্দ বললাম, এইখানেই কিন্তু সমস্যাগুলো এইখানেই তৈরি হয়, যে আমাদের যদি গোষ্ঠী শক্তি থাকে যারা এই যে বাজার ব্যবস্থাপনাটাকে এমনভাবে নিয়ন্ত্রণ করে, ওই কর কমার সুবিধাটা এখন কার কাছে যাচ্ছে? ব্যবসায়ীর কাছে, যে ইম্পোর্টার তার কাছে, নাকি যে ভোক্তা তার কাছে যাচ্ছে? এটা অ্যাকচুয়ালি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এবং এখানে আমাদের অভিজ্ঞতা অত সুখকর নয়। কারণ আমরা দেখেছি বাজার ব্যবস্থাপনায় আমাদের সেই অর্থে স্ট্রং মনিটরিং বলি, অথবা আমরা যদি বলি যে জোরালোভাবে যদি এই গোষ্ঠী শক্তিগুলো থাকে তাদেরকে মোকাবেলা করা, এই জায়গায় আমাদের মানে প্রাতিষ্ঠানিক সক্ষমতা অনেকটা দুর্বলতা আছে। কিন্তু অর্থমন্ত্রী বাজেট পরবর্তী যে সংবাদ সম্মেলন হয়েছে ওখানে বলেছেন যে ব্যবসার খরচ কমানোর মাধ্যমে মূল্যস্ফীতিটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, এবং এই কাজের মধ্যে যদি কেউ বাধা দিতে আসে তার কঠোর একটা হুঁশিয়ারিও দিয়েছেন। আমরা কিন্তু সরকারের সদিচ্ছাটা দেখতে পাচ্ছি সব জায়গায়, কিন্তু বাস্তবায়নটা নিয়ে প্রশ্ন থেকে যায়, এবং আপনার কাছেও আমার প্রশ্ন এটাই। এই হুঁশিয়ারিটা কিন্তু আরও একটা জায়গায় দেওয়া দরকার। একটি হচ্ছে যে কর কমিয়েছে সুতরাং দাম কমানো উচিত। আরেকটা হচ্ছে যে যেগুলোকে আমরা ভদ্র ভাষায় বলি নন ইকোনমিক বাট ভদ্র ভাষাটা যদি বাদ দিই তখন এটাকে চাঁদা বলে আর কি। এই যে নানা ধরনের চাঁদার যে সমস্যা, এটা কিন্তু একটা নন ইকোনমিক বিষয়। এই যে জোর খাটিয়ে আপনার ইয়েদের থেকে মানে নানা ধরনের গোষ্ঠীর শক্তিগুলো এই যে একটা সাপ্লাই চেইনের বিভিন্ন পয়েন্টে বাড়তি একটা সুযোগ নেওয়ার চেষ্টা করে, এগুলোকেও অ্যাকচুয়ালি নিয়ন্ত্রণ করাটা খুব জরুরি। সো অর্থমন্ত্রী যেটা বলেছেন সেটা খুবই সাধুবাদ পাওয়ার যোগ্য। একই সাথে যে ব্যবসার পরিবেশের কথা আপনি বললেন না, ব্যবসার পরিবেশের অন্যতম একটা অনুষঙ্গ হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি। ওইটার উন্নতি করাটাও ইকোনমির একটা প্রয়োজনে এটা খুবই জরুরি। রাজস্ব আয়ের একটা বিশাল বড় একটা লক্ষ্য নির্ধারণ করা হয়েছে 6,95,000 কোটি টাকা, যেখানে দুর্বল রাজস্ব ব্যবস্থাপনা আমরা দেখেছি, দুর্বল এনবিআরকেও আমরা দেখেছি। অনেক কর্মকর্তারা আছেন, এনবিআর এর কর্মকর্তাদের ফাঁদে পড়েই আসলে ব্যবসায়ীদের দেখা যায় বছরের পর বছর কেটে যাচ্ছে। এই অবস্থায় এনবিআরকে দায়িত্ব দেওয়া হয়েছে 6,04,000 কোটি টাকার রাজস্ব আদায়ের। সব মিলিয়ে এই যে দুর্বল রাজস্ব ব্যবস্থাপনা এবং রাজস্ব নীতি, এর প্রেক্ষাপটে রাজস্ব আদায় কতটা বাস্তবসম্মত? আপনি বাস্তবসম্মত বললেন, এটার উত্তর কিছুটা পিছনের দিকে তাকাই। এই বছর কি অবস্থা? এখানেও গত বছরও তো লক্ষ্যমাত্রা তৈরি করা হয়েছিল, অন্তর্বর্তীকালীন সরকার ছিল, তাদেরও সদিচ্ছা ছিল, কিন্তু তারা আমরা শেষ মাথায় এসে দেখতে পাচ্ছি এখনও বড় ধরনের ঘাটতি থাকবে আহরণের জায়গায়। সো এখন এনবিআরকে যে লক্ষ্যমাত্রা দেয়া হয়েছে সেখানে কয়েকটা বিষয় দরকার। একটি হচ্ছে যে এনবিআরের একটা সংস্কারের বিষয় আছে, তার প্রাতিষ্ঠানিক সক্ষমতার, প্রাতিষ্ঠানিক দক্ষতার বিষয়গুলো। আরেকটি বিষয় হচ্ছে যে এনবিআরের যে এই যে সবসময় ঘাটতির একটা পর্যায়ে থাকে, এটার একটা অন্যতম কারণ হচ্ছে একটা দুষ্ট চক্র টাইপ একটা বিষয় কাজ করে। এর এক পিঠে আছে হয়রানি, আরেক পিঠে আছে কর ফাঁকি। হয়রানিটা আসে প্রতিষ্ঠান থেকে, কর ফাঁকি থাকে ব্যবসায়ী মহল থেকে। এই যে হয়রানি এবং কর ফাঁকির একে অপরকে সম্পূরক হিসেবে কাজ করে সার্বিক ব্যবসা পরিবেশটা। তো এইখানে এখন দেখার বিষয় আছে ওনারা এই প্রাতিষ্ঠানিক সক্ষমতাটা কেমন করে দেখাচ্ছেন। তবে আমি একটা জিনিস দেখলাম, যে আপনি খেয়াল করেছেন কিনা জানি না, একটা বড় ধরনের বরাদ্দ আছে, প্রায় 1,32,000 এই ধরনের মনে হয়, এটাকে থোক বরাদ্দ বলা হচ্ছে, সুনির্দিষ্ট পরিকল্পনা নয়। আমার কাছে মনে হয় এটা এক ধরনের রক্ষা কবচ টাইপ। যদি অর্জন না হয় আহরণ, ওই থোক বরাদ্দ ব্যবহার হবে না। এটা এক ধরনের থাকলেও যদি হয় হয়তো ব্যবহার করার চেষ্টা হতে পারে। আমরা আবারও আলোচনায় ফিরবো, একটা বিরতি নিয়ে ফিরছি। দর্শক দেখছেন দেশ বাণিজ্যের আলাপ, ফিরছি বিরতির পর। আবারও স্বাগত দেশ বাণিজ্যের আলাপে।
আমরা আলোচনায় ছিলাম প্রস্তাবিত বাজেট নিয়ে। আরেকটা বিষয় আনতে চাই সামনে, বিনিয়োগের যেই খরা চলছে আমাদের দেশে, আমাদের প্রত্যাশা ছিল রাজনৈতিক সরকার ক্ষমতা দায়িত্ব নেওয়ার পরে বিনিয়োগটা বাড়বে, সেরকম কিছু আমরা দেখেছি কিনা, এবং এবারের প্রস্তাবিত বাজেটে বিনিয়োগ বাড়াতে সহায়ক কোনো নীতি আপনি দেখেছেন কি? বিনিয়োগ বাড়াবার জন্য কি দরকার, মানে যারা বিনিয়োগকারী আমাদের দেশে কিন্তু অনেকে আছে, পকেটে পয়সা আছে কিন্তু বিনিয়োগ করছেন না, কেন করছেন সেই প্রশ্নটা যদি করি, তার মধ্যে এই যে একটা শব্দ ব্যবহার করব না, হয়রানিটা একটা অন্যতম বিষয়। আর একটা বড় ধরনের সমস্যা এখানে বলা দরকার, এই যে আমাদের বিনিয়োগ, আপনি খরা বললেন তো, এখানে সার্বিক পরিবেশটা উন্নত করার চেয়ে আমরা ওই যে ট্যাক্স এক্সাম্পশন, কর অব্যাহতি, এটা অনেকটা রাজনৈতিক পুরস্কারের মতো বিষয় হয়ে গেছে। ভালো যোগাযোগ আছে ক্ষমতাধরদের সাথে, আমি কর অব্যাহতি পেয়ে গেলাম। এই কর অব্যাহতিটা একটা সময় হয়তো ছিল যে এটা বিনিয়োগকে উৎসাহিত করার জন্য, এখন এটা হয়ে গেছে একটা বিশাল বোঝার মতো। এই যে আমাদের কর অব্যাহতির কারণে ওই রাজস্ব আহরণ বাড়ছে না, এই জায়গায় একটা বড় সমস্যা। আর আইন শৃঙ্খলার বিষয়টাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আইন শৃঙ্খলা যদি উন্নত না হয়, বিনিয়োগকারীরা তো ভরসা পাবে না। কর্মসংস্থান বাড়াতে নতুন সরকার শুরু থেকেই খুবই তৎপর এবং নানামুখী উদ্যোগও নিয়েছে। সবশেষ ওনারা 60,000 কোটি টাকার একটা তহবিলও, বিশেষ প্রণোদনা তহবিলও ঘোষণা করেছে, যেখানে বন্ধ কলকারখানাগুলোকে এই প্রণোদনার টাকাটা দেওয়া হবে। এখানে কর্মসংস্থান হবে নিঃসন্দেহে, বলা হচ্ছে প্রায় 25 লাখ কর্মসংস্থান হবে। এখানে যেই কর্মসংস্থানটা হবে তার বেশিরভাগই হয়তো বা শ্রমিক শ্রেণীরই হওয়ার কথা, যেহেতু কলকারখানা। আমাদের দেশে অনেক উচ্চশিক্ষিত বেকারের সংখ্যাই কিন্তু আমাদের বেশি। এক্ষেত্রে আসলে সরকারকে কি করা উচিত? না, এখানে আপনি যেটা বললেন বন্ধ কারখানা চালু হবে, এটা তো অনেকটা যে মুরগি ডিম পারবে, ডিম হলে তারপর আমি এটা থেকে আরেকটা মুরগি হবে। এটা মূল কথা হচ্ছে যে প্রণোদনা প্যাকেজ, যেটা ওনারা একটা বিশাল 60,000 কোটি, তার মধ্যে অনেকগুলো ব্যাপার আছে। একটা যদি বলি, যেমন কৃষিকে একটা রিফিনান্সিং 10,000 কোটি টাকার বলেছে। কৃষির মধ্যে কিন্তু অনেক কর্মসংস্থান হতে পারে, কিন্তু এগুলো আমরা সবসময় যেটা দেখি, এই ধরনের সমস্যাটা কোথায়। যেমন কৃষির কথাই যদি উদাহরণ হিসাবে দিই, 10,000 কোটি টাকা বাস্তবায়ন করবে কে? ব্যাংকরা কিন্তু কৃষকের সাথে সেই ধরনের কোনো রিলেশনশিপ নাই। তো কী হবে ওই 10,000 কোটি টাকা? ব্যাংক শুধুমাত্র মিডলম্যান হয়ে যাবে, কারণ ব্যাংক ওই এনজিওকেই বা অন্য কাউকে নিবে, যার মাধ্যমে কৃষকের কাছে যাবে। এইখানেই যে আপনি যে প্রথমে বাস্তবায়নের কথা প্রশ্ন করলেন, সেখানে হচ্ছে লক্ষ্যমাত্রার সাথে বাস্তবায়ন কৌশলের সঙ্গতিপূর্ণ কিনা। এই যে স্টিমুলাস প্যাকেজ যেটা দেওয়া হয়েছে, আমি মনে করি এটার পার্টিকুলার বাস্তবায়ন পার্টটা নিয়ে আরও গভীর আলোচনা করা দরকার। এটাতে বরাদ্দ থাকুক, রাশিন করার বিষয় নয়। এই যেটা বললাম, কৃষির বিষয়টাকে রিফিনান্সিং, যে 10,000 কোটি টাকা, এটা ব্যাংকের বদলে এমএফআই যারা ক্ষুদ্র ঋণ সংস্থা, তারা কিন্তু কৃষকদের সর্বক্ষণ তাদের সাথে সম্পর্ক, ওইসব জায়গায় মনোযোগ দিতে পারে। স্যার, আমরা দেখেছি যে সরকার ঘাটতি মেটাতে ব্যাংক খাত থেকে একটা বড় রকমের একটা লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, যে ঋণটা তারা ব্যাংক থেকে নেবে। এর মধ্যে কিন্তু ব্যাংক খাতে দেখছি যে এখন পরিস্থিতি খুবই ঘোলাটে এবং নানামুখী সংকটে আছে ব্যাংক খাত। এর মধ্যেই আমরা দেখেছি যে নানান ইসলামী ব্যাংক থেকে শুরু করে অনেক জায়গাতেই তারল্য সংকটের তীব্র আকার ধারণ করেছে। সব মিলিয়ে আসলে ব্যাংক খাতে সুশাসন নিশ্চিতে সরকারকে এখন কি করা উচিত? না, সরকারের তো কি করা উচিত, এগুলো তো শত শত বই লেখা হয়ে গেছে অলরেডি, কিন্তু ওগুলো তো বাস্তবায়ন হয় না। যেমন আমি এখানে যদি বলি, আপনি ব্যাংকিং খাতের কথা বললেন, এখানেই কিন্তু একটা মিক্স সিগন্যালস এসছে। এই ইসলামী ব্যাংক নিয়ে যেটা হলো, এখন কিন্তু সর্বশেষ তারা একটা কারেক্টিভ পদক্ষেপ নিয়েছে, কিন্তু এটা শুরুতে কেন শুরু হলো এই সংকটটাকে শুরু করার দরকার ছিল? এটা কি অন্যভাবে ট্যাকেল করা উচিত ছিল কিনা? সো এখানে আমি বলছি যে আরেকটা শব্দ কিন্তু এখানে সবচেয়ে বড়, আমাদের মতো রাষ্ট্রে বা সমাজে সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে সমন্বিত পদক্ষেপ হয় না। আপনি চট্টগ্রামে প্রায় 15,000 কোটি টাকার মতো জলাবদ্ধতার জন্য খরচ হয়েছে বলে একটা রিপোর্ট দেখলাম, কিন্তু সমন্বয়টা হচ্ছে 3টি আলাদা আলাদা সংস্থা, ওয়াসা, সিডিএ এবং আপনার চট্টগ্রাম সিটি কর্পোরেশন, আলাদা আলাদাভাবে একই সমস্যা, কিন্তু একই
সার্বিকভাবে ওই ফলাফলটা তখন ওইভাবে আসে না। তো সমন্বয়ের বিষয়টা এখানে অত্যন্ত জরুরি, যে শুধুমাত্র বিভিন্ন মন্ত্রণালয় এইখানে জোরালো তদারকি দরকার। প্রধানমন্ত্রীর কার্যালয়কে একটা মনিটরিংয়ের দায়িত্ব দেওয়া হচ্ছে মনে দেখা হলো, কিন্তু আমি আপনার এই কথার সূত্র ধরে যেরকম বিনিয়োগ বললেন, আরেকটা হচ্ছে যে সামাজিক খাতের বিশেষ করে স্বাস্থ্য এবং শিক্ষার কথাই যদি বলি, শিক্ষার আজকে এইখানে সমস্যা হচ্ছে বরাদ্দ বড় হলো, আমরা খুশি হলাম, কিন্তু বরাদ্দের পিছনে যে চিন্তাটা কাজ করছে সেটা যদি সঠিক না হয়। যেমন এই মুহূর্তে আপনাকে যদি প্রশ্ন করি উল্টো আমি, যে শিক্ষার মূল সমস্যাটা কি, মূল সমস্যা আমি আপনার হয়ে উত্তর দিয়ে দিচ্ছি। মূল সমস্যাটা হচ্ছে আরও 10টা স্কুল নয়, মূল সমস্যা হচ্ছে শিক্ষার মান। কিন্তু আমরা দেখলাম শিক্ষামন্ত্রী খুব জোরালোভাবে বলছেন যে 300 আসনে 300টা বিশ্ববিদ্যালয় করা হবে। বাংলাদেশকে এই মুহূর্তে 300টা বিশ্ববিদ্যালয় চাচ্ছে, নাকি যা আছে সেখানে শিক্ষার মানটাকে উন্নত করা দরকার? জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের সাথে একদিন কথা হচ্ছিল, উনি বললেন যে আমি 40 লাখ গ্র্যাজুয়েট নিয়ে কী করব, কারণ ওখানে কোনো একদম আমিও সেটাই বলেছি যে আমাদের যেই শিক্ষিত বেকার তো আমাদের উদ্বেগের একটা বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ শিক্ষিত বেকার যে ওরাদেরকে তো বেকার কেন হচ্ছে, শিক্ষিত উইদিন কোর্ট, তাদের স্কিলসটা নাই, স্কিলসটা দেওয়া হয়নি। তাদের হয়তো ভিতরে অনেক কিছু জানার আছে, কিন্তু স্কিলড ম্যান পাওয়ার হচ্ছে না তারা। জি, নতুন সরকারের একটি অর্থনৈতিক রোডম্যাপ আছে, আমরা এই বাজেটে তার প্রতিফলন দেখেছি কিনা? অর্থনৈতিক রোডম্যাপ কোনটা সেটা আমার একটু দেখার বিষয় আছে। তৃতীয় অধ্যায়ে কিছুটা সেই বাজেট স্পিচের তৃতীয় অধ্যায়, সেটা হচ্ছে মধ্যম মেয়াদী কৌশলের যেই কথাটা আর কি। রোডম্যাপ বলতে আপনি যদি বুঝান, রোডম্যাপ শব্দটা কি বোঝাচ্ছে, রোডম্যাপ মানে আমি কোথায় পৌঁছাবো সেটা কিন্তু রোডম্যাপ নয়, কিভাবে পৌঁছাবো সেটা হচ্ছে রোডম্যাপ। $1 ট্রিলিয়ন ইকোনমি, এটা হচ্ছে একটা অ্যাসপিরেশন, একটা লক্ষ্যমাত্রা। ওখানে যাব কিভাবে সেটা হচ্ছে রোডম্যাপ। ওই রোডম্যাপটার জোরালো কোনো বিশ্লেষণ কিন্তু আমি এখনও দেখিনি। সময় আছে ওনাদের, আমরা সবাই চাই যে আমাদের এই সরকারও সফল হোক, সমাজের মধ্যে সবাই সহযোগিতা করতে উদ্গ্রীব, কিন্তু রোডম্যাপ এবং লক্ষ্যমাত্রা এই দুটার আলাদা বোঝা দরকার আছে। স্যার, আমি একদম শেষের দিকে চলে আসছি, একদম শেষ প্রশ্ন করব, এই বাজেটের সবচেয়ে বড় শক্তি এবং সবচেয়ে দুর্বলতা কোনটা? সবচেয়ে বড় শক্তি যে এই বাজেটে আপনার চেষ্টা আছে, আন্তরিক চেষ্টা আছে, খণ্ডিত হলে যে জনকল্যাণের একটা চেষ্টা করতে হবে, মানুষকে স্বস্তি দিতে হবে এবং অর্থনীতির রিভাইভালটা করতে হবে, এটা হচ্ছে সবচেয়ে শক্তি। আর সবচেয়ে দুর্বল হচ্ছে যে এই যে রোডম্যাপ, লক্ষ্যমাত্রা অনেকগুলো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে, কিন্তু রোডম্যাপটা আসলে খুবই পরিষ্কারও নয় এবং দুর্বল, যেখানে দেখতে পাচ্ছি অত্যন্ত দুর্বল। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। অবশ্যই। দর্শক, আজকের মতো এখানেই শেষ করতে হচ্ছে দেশ বাণিজ্যের আলাপ। আমাদের সঙ্গে ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ডক্টর হোসেন জিল্লুর রহমান। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে আগামী পর্বে।